বন্ধুরা, অনুপাত সমানুপাতের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য কোষে দেখি 5.1 অর্থাৎ অনুপাত সমানুপাতের এই যে অধ্যায়টি সম্পূর্ণটাই আমি এখানে সমাধান করে দেখাবো। তবে তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, তোমরা অবশ্যই অনুপাত সমানুপাত কি, অনুপাতের প্রকারভেদ এবং সমানুপাতের প্রক্রিয়া সম্পর্কিত যে ভিডিওটি আমি বানিয়েছি সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও। আগে দেখার পর তারপরে ভিডিওটা যদি দেখো, দেখবে সবকিছু সহজ হয়ে যাবে। এই ভিডিওর লিংক আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের অধ্যায় কোষে দেখি 5.1 প্রথম অঙ্ক। দেখো এখানে প্রথম অঙ্কতে কি বলছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। এখন সাম্যানুপাত কি হয়, লঘু অনুপাত কি হয় বা গুরু অনুপাত কি হয় আমি কিন্তু ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও। তারপর এই অঙ্কগুলো যখন দেখবে না তখন দেখবে একদম সহজ হয়ে গেছে। তো এখানে আমরা জানি অনুপাত যেহেতু হচ্ছে সমজাতীয় দুটো রাশির মধ্যে তুলনা বোঝায়, এবং যে দুটো রাশির মধ্যে আমরা তুলনাটা করি সেই দুটো রাশির একক সবসময় একই একই রাখতে হবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 4 মাস এবং 1 বছর 6 মাসের মধ্যে অনুপাত বার করতে বলা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে মাস আছে আর এখানে বছর ও মাস আছে। তো সুতরাং এটা যেহেতু একই একক নেই, তাই আমাদের একই এককে আগে রূপান্তর করতে হবে, তারপর আমরা অনুপাতটা বার করব। তো এখানে 1 বছর 6 মাসকে আমি এটা পুরোটা মাসে রূপান্তর করছি। আমরা সবাই জানি 1 বছর মানে 12 মাস, তাই তো? তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিই 1 বছর 6 মাস। তো 1 বছর 6 মাস সমান সমান হবে 12 প্লাস 6 এত মাস, তাই তো? 1 বছর মানে 12 মাস আর এখানে আরো 6 মাস আছে অতিরিক্ত, অর্থাৎ 12 প্লাস 6 অর্থাৎ কত হয়ে গেল? 18 মাস। তাহলে বন্ধুরা আমাদের এখন অনুপাত বার করতে হবে 4 মাস এবং 18 মাসের মধ্যে। তাহলে এখন লিখবো অতএব 4 মাস ইজটু 18 মাস। এখন এই অনুপাতে মাস আর মাস কেটে গেল, কারণ অনুপাত সবসময় একটি শুদ্ধ সংখ্যা হয় যার কোনো একক থাকে না। তো এখানে মাস আর মাস কেটে গেল, তাহলে কত থাকলো? 4:18। এবার এই অনুপাতটাকে আমাদের কি করতে হবে? লঘিষ্ঠ আকারে রূপান্তর করতে হবে, মানে যতটা ছোট করা যায় আমাদের ছোট করতে হবে। তার জন্য কি করতে হবে? দেখো এখানে 4 আছে, এখানে 18 আছে, তাহলে 4 এবং 18কে আমরা এইভাবে ভাগের আকারে লিখতে পারি। লেখার পর এটাকে আমাকে কাটাকুটি করতে হবে। তাহলে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, অর্থাৎ 2:9। এখন বন্ধুরা আমাদের দেখতে হবে যে এই অনুপাতটা কি ধরনের অনুপাত, সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত। তো এটা চেনাটা খুব সহজ। যদি দেখা যায় কোনো অনুপাতের পূর্বপদ, এটাকে আমরা বলি পূর্বপদ, প্রথম পদটাকে বলি পূর্বপদ এবং পরের পদটাকে বলি উত্তরপদ। তো যখন দেখা যায় প্রথম পদটা ছোট, যখন দেখা যায় প্রথম পদটা উত্তর পদের থেকে ছোট, তখন আমরা সেই অনুপাতকে বলি লঘু অনুপাত। তাহলে এটা এক ধরনের কি হলো? লঘু অনুপাত। পঁচাত্তর পয়সা এবং 1 টাকা 25 পয়সার মধ্যে আমাদের অনুপাত বার করতে হবে। তো এই 1 টাকা 25 পয়সাকে আমরা সমগ্রটাই পয়সাতে রূপান্তর করতে পারি। খুব সহজ ব্যাপার, কারণ 1 টাকা মানে হয় 100 পয়সা। তো 100 পয়সা আর এখানে আরো 25 পয়সা, অর্থাৎ 125 পয়সা হলো। তো সেটাকে আমাকে এখানে লিখতে হবে প্রথমে যে 1 টাকা 25 পয়সা সমান সমান 100 প্লাস 25 এত পয়সা। এবার আমরা অনুপাত বার করব। 75 পয়সা ইজটু এখানে হলো 125 পয়সা, 125 পয়সা। তাহলে এখানে পয়সার পয়সা কেটে গেল, তাহলে থাকলো 75:125। এবার যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে 3 25 75, যদি কেটে দিই তাহলে 3, আর এদিকে 5 25 125। এইভাবে তোমরা কাটাকুটিটা দেখাবে না, ঠিক আছে? দেখানোর দরকার নেই। তোমরা কি করবে, এটাকে রাফে করে নিতে পারো, এটাকে রাফে করে নিতে পারো এইভাবে যে 75:125 মানে হচ্ছে 75/125। তাহলে কাটাকুটি করো 25 দিয়ে, 3 25 75, 5 25 125, অর্থাৎ 3:5। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদটা দ্বিতীয় পদ থেকে কি ছোট,
তাই এটা হলো লঘু অনুপাত। ষাট সেন্টিমিটার এবং 0.6 মিটার। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এককটা আলাদা, এখানে সেন্টিমিটার আছে, এখানে মিটার আছে। তো 1 মিটার মানে হয় 100 সেন্টিমিটার, 1 মিটার মানে হয় 100 সেন্টিমিটার। তো সুতরাং 0.6 মিটার মানে হবে 0.6 গুণ 100 সেন্টিমিটার। মিটারের মানকে যখন আমরা 100 দিয়ে গুণ করি তখন আমরা সেন্টিমিটার পাই। তাহলে এখন আমরা 0.6 মিটার মানে কত সেন্টিমিটার সেটা প্রথমে লিখে নিই। 0.6 মিটার সমান সমান 0.6 ইন্টু 100 এত সেন্টিমিটার। কেন? কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এখন বন্ধুরা আমরা অনুপাতটা বার করব। 60 সেন্টিমিটার ইজ টু 0.6 ইন্টু 100 সেন্টিমিটার। তো দেখো বন্ধুরা সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে এখানে হলো 60, আর এখানে বন্ধুরা 0.6 এর সাথে যখন 100 গুণ করা হবে তখন কি হয়, এখানে তো দশমিক আছে, আর 100 দিয়ে যখন গুণ করা হবে দশমিকটা 2 ঘর ডান দিকে সরবে। অর্থাৎ এখানে দশমিক আছে, প্রথমে এখানে সরবে, তারপর আরো একটা ঘর অর্থাৎ 0 দিয়ে তারপর এখানে দশমিক বসাতে হবে। অর্থাৎ কত হলো? 60 হলো। 0.6 কে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 60। এটাকে আমরা অন্যভাবে ভাবতে পারি, 0.6 মানে 6/10, দশমিকটা তুলে দিলাম, তাহলে নিচে 10 আসবে, আর পাশে আছে ইন্টু 100, তাহলে এখানে 10 আর এখানে 100 কেটে গেল, তাহলে কত হলো? 60। এইভাবেও ভাবতে পারি আমরা। তাহলে এখানে হলো 60। এবার 60:60 অর্থাৎ কেটে গেলে কত হলো? 1:1। এবার বন্ধুরা এই অনুপাতটাকে আমরা বলবো সাম্যানুপাত, কারণ এখানে পূর্ব পদ এবং উত্তর পদ দুটোই সমান। যখন এমনটা হবে তখন সেই অনুপাতকে আমরা বলে থাকি সাম্যানুপাত। ওয়ান 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। এখন আমরা জানি 1000 গ্রামে হয় 1 কিগ্রা বা 1 কেজি। সুতরাং 1.2 এর সাথে যখন আমি 1000 গুণ করব তখন আমরা পেয়ে যাব এই পুরো মানটা গ্রামে। তাহলে এখন লিখব 1.2 কিগ্রা সমান সমান 1.2 ইন্টু 1000 এত গ্রাম। এখানে কারণটা লিখে দেবো, যেহেতু 1 কেজি বা 1 কিগ্রা ইকুয়ালস টু 1000 গ্রাম। এখন বন্ধুরা যখন আমরা এখানে 1000 দিয়ে গুণ করবো, এখানে 1000-এ 3টে শূন্য আছে, তাই দশমিকটা 3 ঘর সরে যাবে। তাহলে এখানে আছে, তাহলে 1 ঘর এখানে সরাবো, তারপর এখানে 0 দিয়ে আর 1 ঘর সরাবো, তারপর এখানে 0 দিয়ে আর 1 ঘর সরাবো, অর্থাৎ 1200। এটাকে আমরা অন্যভাবে ভাবতে পারি, 1.2 ইন্টু 1000 এর অর্থ হলো 12/10 ইন্টু 1000, দশমিকটা তুলে দিলাম, এখানে 0 একটা কেটে গেল, তাহলে 12 ইন্টু 100 অর্থাৎ 1200। তাহলে এখানে হলো 1200 গ্রাম। এখন আমরা লিখব 1200 গ্রামের সাথে আমরা এখন অনুপাত বার করব 60 গ্রাম। এখানে গ্রাম আর গ্রাম কেটে গেল, 1200 এটাকে তোমরা এইভাবে ভাবো 1200/60, তাহলে 0 আর 0 কেটে গেল, 6 দুগুণে 12, 0, আর এখানে নিচে 1। অনুপাত যখন লিখতে হবে তখন নিচে যদি 1 থাকে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই লিখবে। তাহলে এখানে আমরা উপরে পেলাম 20, অর্থাৎ প্রথম মানটা হবে 20 এখানে 1। তাহলে এটা হয়ে গেল এই প্রশ্নের উত্তর 20:1। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদটা অর্থাৎ পূর্ব পদটা বড় কার থেকে? উত্তর পদের থেকে। তাহলে এই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো অনুপাত a:b হয়, যদি একটু অনুপাত যদি a:b হয়, তাহলে এখানে 3টে জিনিস হতে পারে। a = b হতে পারে, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ সমান হতে পারে, অথবা হতে পারে a b এর থেকে ছোট হতে পারে, মানে পূর্বপদ উত্তর পদের থেকে ছোট হতে পারে, অথবা এটা হতে পারে পূর্বপদ উত্তর পদের থেকে বড় হতে পারে। যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো সাম্যানুপাত। যদি দেখা যায় প্রথম পদটা ছোট তাহলে তখন আমরা বলবো লঘু অনুপাত।
আর যখন দেখবো প্রথম পদটা বড় তখন বলবো গুরু অনুপাত। আর লঘু অনুপাত আর গুরু অনুপাতকে একসাথে আমরা বলে থাকি বৈষম্য অনুপাত। বন্ধুরা 2 এর দাগের অঙ্ক, এখানে আমাদের শুধুমাত্র অনুপাত নির্ণয় করতে হবে, কিন্তু সেই অনুপাতটা কি ধরনের অনুপাত, সাম্যানুপাত না লঘু অনুপাত গুরু অনুপাত, আমাদের সেটা ব্যাখ্যা করতে হবে না, শুধুমাত্র অনুপাত নির্ণয় করব। তো বলা হচ্ছে পি কিগ্রা ও কিউ গ্রাম, তো আমরা সেটাকে অনুপাত করি, লিখবো পি কিগ্রা ইজ টু কিউ গ্রাম। এখন বন্ধুরা আমরা জানি কিগ্রার সাথে যখন আমি 1000 গুণ করব তখন আমরা পেয়ে যাব গ্রাম। তাহলে এখন পি এর সাথে 1000 গুণ করে দিচ্ছি, তাহলে এককটা হয়ে গেল গ্রাম ইজ টু এখানে কিউ গ্রাম। তাহলে গ্রাম আর গ্রাম কেটে গেল, তাহলে পি ইন্টু 1000 মানে হলো 1000 পি ইজ টু কিউ। তাহলে এটাই হলো অনুপাত, এটাই হচ্ছে আনসার। পরের অঙ্ক 2 এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। বন্ধুরা এখানে দেখো প্রশ্নটা বলেছে কখন নির্ণয় করা আমাদের সম্ভব হবে, মানে অনুপাত আমরা কখন নির্ণয় করব, যখন আমরা দেখব যে দিন এবং মাস যেহেতু এটা আলাদা একক, তো যখন একক একই হবে তখনই অনুপাত নির্ণয় করা সম্ভব হবে, এবং অবশ্যই সেটা সমজাতীয় হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রাশি হচ্ছে সমজাতীয় রাশি, তার কারণ এখানে কিছু সময় বোঝানো হচ্ছে। এক্স দিন অর্থাৎ এটা একটা সময়, জেড মাস এটাও একটা সময়, কিন্তু যেহেতু এটা দিন এবং মাস দুটো পৃথক একক, আলাদা একক, তাই এক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারছি না। তো দিন আর মাস যখন একই এককে থাকবে তখন এটা নির্ণয় করা সম্ভব হবে। তাহলে আমরা লিখব যখন সময়ের একক একই হবে তখন এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব। একটা আমি এখানে উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো এক্স দিন ইজ টু জেড মাস। সাধারণত আমরা এক মাস ধরে থাকি 30 দিনে, আমরা এটাও জানি যে 31 দিনেও মাস হয়ে থাকে, 28 দিনেও মাস হয়ে থাকে, কিন্তু সাধারণত যদি কোনো অঙ্কে উল্লেখ না থাকে যে ওটা কোন মাস, এপ্রিল মাস না জুন মাস না ডিসেম্বর মাস, কোন মাস যদি সেটা উল্লেখ না থাকে, এবং বছর যদি উল্লেখ না থাকে যে এটা কোন বছর, অধিবর্ষ না সাধারণ বর্ষ, তো যদি অধিবর্ষ হয় তাহলে তোমরা জানো নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, আর যদি সেটা অধিবর্ষ না হয় তাহলে সেটা 365 দিন এক বছর, এবং সেখানে সাধারণত ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়ে থাকে। তো আমি এখানে বলতে চাইছি যদি কোনো বছর যদি উল্লেখ না করা থাকে, মাস যদি উল্লেখ না করা থাকে, তাহলে এক মাস তোমাকে 30 দিনে ধরতে হবে। তো সুতরাং মাসের পরিমাণকে যখন আমরা 30 দিয়ে গুণ করব তখন সেটা হয়ে যাবে দিন। তাহলে এখানে দিন আছে তাই এই মাসটাকে আমি দিনে নিয়ে আসবো, তাহলে এখানে লিখবো এক্স দিন ইজ টু, এখানে লিখবো জেড ইন্টু 30 এত দিন, কারণ আমি এখানে ধরে নিচ্ছি যে এক মাস সমান সমান 30 দিন। তাহলে বন্ধুরা এখানে দিন আর দিন কেটে গেল, তাহলে আমরা কি দেখলাম যে একই এককে আসছে তখনই আমরা অনুপাত নির্ণয় করতে পারছি। তাহলে এখানে লিখবো x ইজ টু 30z, এটা হলো তাহলে অনুপাত, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্নটা শুধু বলেছে কখন নির্ণয় করা সম্ভব, সুতরাং আমরা শুধু এতটা লিখলেই আমরা উত্তরের জন্য নাম্বার পেয়ে যাব। বন্ধুরা পরের প্রশ্ন 2-3 বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। তো বন্ধুরা ব্যাপারটা আমরা একটু বুঝে নিই, আমরা একটা অনুপাত ধরে নিই, যে ধরি
ধরি অনুপাত, ধরি একটি অনুপাত হলো A:B। এখন বন্ধুরা আমাদের বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। তো এখন এই অনুপাতটার ব্যস্ত অনুপাত কি হবে? B:A হবে, অর্থাৎ উল্টে যাবে। তাহলে আমি লিখবো অতএব ব্যস্ত অনুপাত A:B এর ব্যস্ত অনুপাত B:A। এখন এই অনুপাতটার এবং এই অনুপাতটার আমাদের মিশ্র অনুপাত বার করতে হবে, এবং মিশ্র অনুপাত বার করার পর আমাদের দেখতে হবে সেই অনুপাতটা গুরু অনুপাত না লঘু অনুপাত না সাম্যানুপাত, কি ধরনের অনুপাত আসবে সেটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখন আমরা মিশ্র অনুপাত বার করব। তাহলে এখন লিখব A:B, অর্থাৎ এই অনুপাতটা, এবং B:A, অর্থাৎ এই অনুপাতটা, এর মিশ্র অনুপাতকে আমরা আবার যৌগিক অনুপাতও বলে থাকি। অনুপাত, তাহলে A:B এবং B:A এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে? দেখো, মিশ্র অনুপাত বার করা খুব সহজ। যে অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আমাদের বার করতে হয়, তো সেই অনুপাতগুলোর প্রথম পদগুলোকে আমাদের গুণ করতে হয়। যেমন এখানে প্রথম পদ A বা পূর্বপদ A, এখানে পূর্বপদ হচ্ছে B, তাহলে A আর B কে গুণ করো, অর্থাৎ A গুণ B। এবার অনুপাত দিতে হবে, দিয়ে এবার উত্তর পদগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ এখানে B আর এখানে A, তাহলে গুণ করে দাও B গুণ A। এবার বন্ধুরা AB আর BA দুটো তো একই জিনিস, তাহলে এখন আমরা এই অনুপাতটার মান পাচ্ছি 1:1। তাহলে যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে AB এখানেও AB, তাহলে পূর্বপদ এবং উত্তরপদ সমান, তাহলে এই অনুপাতটা কি হবে? এই অনুপাতটাকে আমরা বলবো সাম্যানুপাত। আর সাম্যানুপাতের লঘিষ্ঠ মান সবসময় হয় 1:1। ঠিক আছে, সাম্যানুপাত সবসময় লঘিষ্ঠ আকারে পরিণত করলে আসবে কত? 1:1। তো এই অনুপাতটা হলো সাম্যানুপাত। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু তোমাদের এমসিকিউতেও দিতে পারে অথবা শূন্যস্থানে দিতে পারে। তো আমরা উত্তর পেয়ে গেলাম। এই প্রশ্নের উত্তর কিন্তু শুধুমাত্র সাম্যানুপাত। এখানে আমি তোমাদের পুরোটা একটা উদাহরণের সাহায্যে আমি এটাকে তোমাদের করে দেখালাম, কিন্তু তোমাদের এতটা করার দরকার নেই। তোমরা শুধু উত্তরটা লিখবে যে কোনো একটা অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? সাম্যানুপাত হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর, সাম্যানুপাত, এটা শুধু উত্তর হবে। পরের প্রশ্ন 2-4। দেখো এখানে তিনটে অনুপাত দেওয়া হয়েছে, A/B:C, B/C:A, C/A:B, এর মিশ্র অনুপাত আমাদের বার করতে বলেছে। তো খুব সহজ, আমরা এখানে বার করব। লিখবো নির্ণেয় মিশ্র অনুপাত। দেখো যেমনটা তোমাদের বললাম আগের অঙ্কটাতে, মিশ্র অনুপাত বার করতে গেলে প্রথম পদগুলোকে গুণ করতে হয়। তো এখানে প্রথম পদ হচ্ছে A/B গুণ এই অনুপাতের পূর্বপদ হচ্ছে B/C গুণ এই অনুপাতের প্রথম পদ বা পূর্বপদ হচ্ছে C/A। তাহলে এই তিনটাকে আমরা গুণ করব, এবার অনুপাত দেব, তারপর উত্তর পদগুলোকে গুণ করব, C গুণ A গুণ B। তো এখন বন্ধুরা দেখো কিছু কাটাকুটি হয়ে যাচ্ছে, উপরের B নিচের B এখানে কেটে যাচ্ছে, উপরের C নিচের C কেটে যাচ্ছে, উপরের A নিচের A কেটে যাচ্ছে, অর্থাৎ এইদিকে সবগুলো কেটে গেল, তার মানে 1 থাকলো, আর এখানে থাকলো A/B/C। তাহলে বন্ধুরা আমরা উত্তরটা পেয়ে গেলাম। এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? 1:ABC। বন্ধুরা পরের অঙ্ক বলা হচ্ছে x² এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে। তো খুব সহজ, সেই অনুপাতটাকে আমরা তো ধরেই নিতে পারি যে A:B। আমরা ধরে নিতে পারি যে এই অনুপাতটা এবং এই অনুপাতটার মিশ্র অনুপাত এটা হবে। তাহলে আমরা এখন লিখব যে ধরি নির্ণেয় অনুপাতটি হলো A:B। এখন x² YZ
এবং a is to b এর মিশ্র অনুপাত, সেটা আমরা বার করি। দেখো বন্ধুরা, খুব সহজ বার করা। সেটা কত হবে? এক্স স্কোয়ার আর এ, এই দুটো পদকে আমরা গুণ করব, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এ, এইভাবে লিখবো ইস টু দিয়ে। এবার উত্তর পদগুলোকে গুণ করব, ওয়াই জেড ইন্টু বি। এখন এই যে অনুপাতটা পেলাম, এটা তো মিশ্র অনুপাত। এই মিশ্র অনুপাতটাই এখানে বলে দিয়েছে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। সুতরাং আমরা বলতেই পারি যে এই অনুপাতটা আর এই অনুপাতটা একই অনুপাত। সুতরাং আমরা এই দুটোকে সমান সমান করে লিখতেই পারি। তো এখন প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার ইন্টু এ ডিভাইডেড বাই ওয়াই জেড ইন্টু বি ইকুয়ালস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড স্কোয়ার। অনুপাতকে আমরা ভাগ আকারেও লিখতে পারি। এখন বন্ধুরা, এখান থেকে আমাদের কি বার করতে হবে? a is to b বার করতে হবে। a is to b কে আমরা এইভাবেও লিখতে পারি a বাই b, অর্থাৎ আমাদের a বাই b বার করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু a বাই b আকারে এটা লেখাই আছে। শুধুমাত্র এক্স স্কোয়ার আর ওয়াই জেডটাকে এই দিক থেকে সরাতে হবে। তো যখন এই দিক থেকে যখন সরাবো, মানে ওইদিকে যখন নিয়ে যাব, তখন যে সংখ্যাটা নিচে আছে বা যে সংখ্যাগুলো নিচে আছে সেই সংখ্যাগুলো উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, এবং যে সংখ্যা বা সংখ্যাগুলো উপরে আছে সেই সংখ্যাগুলো নিচের সংখ্যার সাথে গুণ হবে। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি পাচ্ছি? a বাই বি ইকুয়ালস টু, এখানে যা আছে সেটাকে ফার্স্টে লিখি, এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এবার আমি এই ওয়াই জেডটাকে উপরে গুণ করব এবং এক্স স্কোয়ারটাকে নিচে গুণ করব। এখন বন্ধুরা, আমাদের এখানে কাটাকুটি করতে হবে। দেখো, উপরে একটা এক্স আছে, নিচে দুটো এক্স আছে, অর্থাৎ উপরে একটা এক্স কেটে যাবে, নিচে একটা এক্স থেকে যাবে। এখানে নিচে দুটো জেড আছে, উপরে একটা জেড আছে, তাহলে উপরে একটা জেড কেটে যাবে, নিচে একটা জেড থেকে যাবে। তাহলে উপরে কি থাকছে? ওয়াই আর ওয়াই, অর্থাৎ ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয়? পাওয়ারটা যোগ হয়ে যায়। এখানে একটা ওয়াই আছে, মানে ওয়াই এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 1, অর্থাৎ গুণ করলে হবে ওয়াই এর পাওয়ার 1 প্লাস 1, মানে ওয়াই স্কোয়ার। আর নিচে আসছে এক্স জেড। তো বন্ধুরা, আমরা কি পেলাম? আমরা পেলাম a is to b equals to y square is to xz। তাহলে এটাই হলো উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 2-6 বলা হচ্ছে, এখানে এখানে তিনটে অনুপাত দেওয়া হয়েছে। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত নির্ণয় করি। তো আগে আমাদের কি করতে হবে? এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত বার করতে হবে। তারপর যে অনুপাতগুলো আমরা পাবো সেই অনুপাতগুলোর আমাদের যৌগিক অনুপাত বার করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ব্যস্ত অনুপাত বার করা, তারপরের কাজ হচ্ছে যৌগিক অনুপাত বার করা। তো এখন আমরা প্রথমে ব্যস্ত অনুপাত বার করব। তো লিখবো এক্স স্কোয়ার is to yz by x এর ব্যস্ত অনুপাত। তো বন্ধুরা, ব্যস্ত অনুপাত বার করা তো খুবই সহজ, শুধুমাত্র তোমরা এটাকে উল্টে দাও, মানে yz by x এটাকে প্রথমে রাখো আর x স্কোয়ারটাকে পরে রাখো। তাহলে এটা হবে yz by x is to x স্কোয়ার। এইভাবে বাকি দুটো অনুপাতও আমরা বার করব। y স্কোয়ার is to zx by y এর ব্যস্ত অনুপাত কত হবে? zx by y is to y square, এবং z square is to yx by z এর ব্যস্ত অনুপাত yx by z is to z square। এখন বন্ধুরা, এই তিনটে অনুপাতের আমাদের কি বার করতে হবে? মিশ্র অনুপাত। তো বন্ধুরা, মিশ্র অনুপাত তাহলে কত হবে? মিশ্র অনুপাত হবে, এই প্রথম পদগুলোকে আমরা গুণ করব, অর্থাৎ yz by x গুণ zx by y গুণ yx by z is to x square into y square into z square into
ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখন বন্ধুরা দেখো তো এখানে কি কি কেটে যাচ্ছে, দেখো উপরে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, কেটে গেল। এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, কেটে গেল। এখানে একটা এক্স আছে, নিচে উপরে একটা এক্স আছে, কেটে গেল। তাহলে দেখো বন্ধুরা উপর থেকে কি থাকলো, এক্স ওয়াই আর জেড ইজ টু এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো বন্ধুরা এক্স স্কোয়ারের অর্থ হচ্ছে এখানে দুখানা এক্স গুণ আকারে আছে, এখানে দুটো ওয়াই গুণ আকারে আছে, এখানে দুটো জেড গুণ আকারে আছে। তাহলে এখানে এটাকে অনুপাতটাকে আমরা যদি এইভাবে ভাবি তো ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। এক্স ওয়াই জেড ইজ টু অর্থাৎ ভাগ দিয়ে আমি এইভাবে লিখবো। তাহলে এখন দেখো বন্ধুরা ভাবাটা খুব সহজ হয়ে গেল। এখানে একটা এক্স, এখানে দুটো এক্স আছে, কেটে গিয়ে নিচে একটা এক্স থাকবে। উপরে একটা ওয়াই, নিচে দুটো ওয়াই আছে, তাহলে নিচে একটা ওয়াই থাকবে। উপরে একটা জেড, নিচে দুটো জেড, অর্থাৎ নিচে একটা জেড থাকবে। আর উপরে যদি সব কটা সংখ্যা কেটে যায় তাহলে তোমাকে লিখতে হবে উপরে 1। তাহলে কি থাকলো, উপরে 1, নিচে এক্স ওয়াই জেড, অর্থাৎ এখানে থাকবে 1 আর এদিকে থাকবে এক্স ওয়াই জেড। তাহলে বন্ধুরা আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত পেয়ে গেলাম। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। বন্ধুরা 3 দাগের অঙ্ক। এখন আমাদের কি করতে হবে, নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। এখন এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ, তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই পারবে। তাহলে এখন আমরা লিখবো নির্ণেয় প্রথম অঙ্ক। দেখো খুব সহজ অঙ্ক, নির্ণেয় মিশ্র অনুপাত। তাহলে সেটা কত হবে, এই অনুপাতের প্রথম পদটা হচ্ছে 4 গুণ দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ হচ্ছে 5 গুণ এখানে 9। তাহলে তিনটেকে গুণ করলাম ইস টু দিয়ে, এবার উত্তর পদগুলোকে গুণ করব, অর্থাৎ 5 ইন্টু 7 ইন্টু 11। তো দেখো বন্ধুরা এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে এই দুটো অনুপাতের সাধারণ উৎপাদক 5। তাহলে 5টাকে আমরা এখানে কেটে দিতে পারি, ভেবে নাও কেটে গেছে, এখানে কাটাটা দেখাতে হবে না, ঠিক আছে, তো কেটে গেছে। তাহলে কি থাকলো 4 ইন্টু 9, 4 ইন্টু 9 ইস টু এখানে 7 ইন্টু 11। তাহলে এখানে আর কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এখানে আমাদের গুণ করে দিতে হবে। 4 নং 36 ইস টু 7 11 77। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 3 থেকে 2। এই অনুপাতটা, এই অনুপাতটা এবং এই অনুপাতটা, এই তিনটে অনুপাতের আমাদের মিশ্র অনুপাত বার করতে হবে। তো আমরা লিখবো নির্ণেয় মিশ্র অনুপাত। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এক্স প্লাস ওয়াই গুণ দিয়ে এই অনুপাতের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ দিয়ে এই অনুপাতের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এবার অনুপাত দিয়ে উত্তর পদগুলোকে গুণ করব। প্রথম অনুপাতটার এটা হচ্ছে উত্তর পদ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই গুণ এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার গুণ এখানে এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়াই টু দেওয়ার 4। এখন বন্ধুরা এখানে আমাদের কিছু সূত্র ফেলতে হবে, এবং দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই একটা আছে, এখানে দুটো আছে, তাই তো। তাহলে আমরা এখানে এইটাকে কেটেই দিতে পারি, ভেবে নাও এটা কেটে গেছে, এটা কেটে গেছে, আর এখান থেকে দুটো ছিল, একটা কেটে গেছে। তাহলে কি থাকবে, তাহলে এখানে যেটা থাকবে, এখানে এইটা থাকবে না, আর এখানে থাকবে একটা এক্স প্লাস ওয়াই, তাই তো, একটা এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর বন্ধুরা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ারের অর্থ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুবার আছে, যেমন এক্স গুণ এক্স, এটার অর্থ হয় এক্স স্কোয়ার। তাহলে কোনো জিনিসের যদি বর্গ থাকে তাহলে তার অর্থ হলো ওই জিনিসটা দুবার গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ারের অর্থ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে একটা এক্স প্লাস ওয়াই, এখানে এইটার সাথে কেটে গেছে, তাহলে এখানে আরো একটা এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, আর এখানে যেটা আছে সেটা
এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়াই টু দেওয়ার 4। এখন বন্ধুরা দেখো এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে। তুমি যদি এক্স স্কোয়ারটাকে ভাবো এ, ওয়াই স্কোয়ারটাকে যদি ভাবো বি, তাহলে এটা কি আছে? এ প্লাস বি। আর এখানে কি আছে? এ মাইনাস বি। তো বন্ধুরা এটা তোমরা নিশ্চয়ই জানো এই সূত্রটা, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেই হিসাবে আমরা এটাকে কি লিখবো? এক্স স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা। আর এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু দিয়ে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে ঠিক এইভাবেই আমরা সূত্রে ফেলতে পারি। এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে পড়ে থাকলো এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়াই টু দেওয়ার 4। এখন বন্ধুরা এটাকে আমরা যদি গুণ করি, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ আসবে এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়াই টু দেওয়ার 4, আর সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস আছে। তাহলে যখন পূর্বপদ এবং উত্তরপদ একই জিনিস থাকে, একই সংখ্যা থাকে, তখন সেই অনুপাতটা হয় সাম্যানুপাত, এবং সাম্যানুপাতের লঘিষ্ঠতম মান হচ্ছে 1:1। এটাকে লিখবো 1:1। এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, আর এটার সাথে এটা কেটে গেল, অর্থাৎ এই বাদিকেও থাকবে 1, ডান দিকেও থাকবে 1। তাহলে এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত? 1:1। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। বন্ধুরা এই প্রশ্নটা যদি তোমাদের শূন্য স্থানে দিত বা এমসিকিউতে দিত, তাহলে কি আমরা এতটা মানে বিস্তারিতভাবে করব? নিশ্চয়ই না। বা ধরে নাও এই অঙ্কটা তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন চাকরির পরীক্ষাতে, ভবিষ্যতে যদি কোনোদিন চাকরির পরীক্ষা দাও আর এই অঙ্কটা যদি পাও, তাহলে সেক্ষেত্রে তখন আমরা কিভাবে করব? দেখো আমি তোমাদের একটা শর্টকাট এই অঙ্কটাতে একটা ট্রিক বলে দিই কিভাবে করবে। দেখো এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক দেয়নি। এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক দেয়নি, মানে এক্স এর মান ওয়াই এর কত গুণ হবে বা কত অংশ হবে সেটা কিন্তু বলেনি। অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান আমি আমার ইচ্ছা খুশি ধরে নিতে পারি। কিন্তু হ্যাঁ, যখন আমি ইচ্ছা খুশি মান ধরবো, তখন এমন মান ধরবো না যাতে এক্স আর ওয়াই এর মান সমান হয়ে যায়। ঠিক আছে? এক্স আর ওয়াই এর মান আমরা সমান ধরতে পারবো না। যদি ধরি তাহলে এই জায়গাটা শূন্য হয়ে যাবে। কোনো অনুপাতের কোনো মানই শূন্য হয় না, এটা সবসময় জানবে। যখন আমরা অনুপাত লিখি যেমন 2:3, তো 2:3 একটা অনুপাত, কিন্তু 0:2 এটা কোনো অনুপাত না। অনুপাতের কোনো মানকে আমরা কিন্তু জিরো লিখতে পারি না। আর দ্বিতীয় পদটাকেও জিরো লিখতে পারি না, প্রথম পদটাকেও জিরো লিখতে পারি না, এটা কোনো পদটাকে আমরা জিরো লিখতে পারবো না। তো এই কারণে যদি আমরা এক্স আর ওয়াই যদি সমান সমান ধরি, তাহলে এটা তো জিরো হয়ে যাবে, সেটা আমরা করতে পারি না। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করবো, এক্স এর এবং ওয়াই এর মান ইচ্ছা খুশি ধরবো। তো সেই ইচ্ছা খুশির মধ্যে আমি ধরে নিতে পারি এক্সটা হচ্ছে একটা বড় সংখ্যা ধরে নিতে পারি, 2 ধরে নিতে পারি, আর ওয়াইটা হচ্ছে 1 ধরে নিতে পারি। তো যদি ধরে নিই, তো বন্ধুরা দেখো কিভাবে করা যায়। এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই। তো এক্স এর মান যদি আমরা 2 ধরি আর ওয়াই এর মান যদি 1 ধরি, এক্স এর মান 2, ওয়াই এর মান 1। তো বন্ধুরা দেখো তাহলে এই অনুপাতটার জায়গায় কি লিখতে পারি? 2 প্লাস 1 অর্থাৎ 3 ইস টু 2 থেকে 1 বাদ দিচ্ছি, তাহলে কত হবে? 1। তাহলে প্রথম অনুপাতটা হলো 3:1। এই অনুপাতটা কত? 2 এর স্কোয়ার অর্থাৎ 4 প্লাস 1 এর স্কোয়ার অর্থাৎ 1, তাহলে কত হলো? 5 ইস টু এখানে কত হবে? এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 1, অর্থাৎ 2 প্লাস 1 মানে 3, 3 এর স্কোয়ার অর্থাৎ 9। আর এই অনুপাতটা কত হবে? 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 4 মাইনাস 1 অর্থাৎ 3, তাহলে 3 এর আবার স্কোয়ার মানে 9 ইস টু 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কত হয়? 2, 4, 8, 16 হয়। আর 1 এর পাওয়ার 4 মানে 1 হয়, তাহলে 16 মাইনাস 1, তাহলে কত হলো? 15। এখন বন্ধুরা এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত বার করা খুব সহজ, খুবই সহজ। তাহলে কত হবে? 3 গুণ 5 গুণ 9 ইস টু 1 গুণ 9 গুণ 15। এবার দেখো 3 5 15 হয়, 15 ইন্টু 9, এখানেও 15 ইন্টু 9 আছে, তার মানে কত হবে? 1:1, যেমনটা আমরা এখানে পেয়েছিলাম 1:1। দেখো কত সহজ। যখন আমরা এমসিকিউ দেবে অথবা যদি শূন্যস্থান দেয়, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটাকে এইভাবেও
শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি। কিন্তু যদি 2 নম্বরের প্রশ্ন দেয় তাহলে কিন্তু আমাদের এইভাবেই করে দেখাতে হবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। বন্ধুরা, 4 দাগের প্রথম অঙ্ক, h2b = 6:7 এবং b/c = 8:7 হলে h2c নির্ণয় করো। তো বন্ধুরা, এই অঙ্কটা আমি তোমাদের জন্য 3 ভাবে করে দেখাবো। ঠিক আছে, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। যে পদ্ধতিটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই পরীক্ষায় অঙ্কটা করবে। আর কোন পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো দেখো, এখানে আমরা সর্বপ্রথমে যেটা দেখব, প্রথম পদ্ধতি, এটা আমি যে পদ্ধতিতে করছি এটা হচ্ছে পদ্ধতি 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে h2b আছে আর এখানে দেখতে পাচ্ছি b/c আছে। তো এই দুটো অনুপাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি b এই পদটা দুটোতেই আছে। তো এই অনুপাতে b এর মানটা হচ্ছে, তুলনামূলক মানটা হচ্ছে 7, আর এই অনুপাতে b এর তুলনামূলক মানটা হচ্ছে 8। তাহলে কি করব, এখানে যেটা 8 দেখতে পাচ্ছি এই 8 দিয়ে এখানকার প্রত্যেকটা পদকে গুণ করব, আর এখানে b এর মান যেটা ছিল 7, সেই 7 দিয়ে এখানকার প্রত্যেকটা পদকে গুণ করব। এতে কি হবে, b এর যে তুলনামূলক মান এটা সমান হয়ে যাবে। এখানে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে 7 8 56 হবে b এর মান, আর এখানে যদি 7 দিয়ে গুণ করি তাহলে এখানে b এর মান হবে 7 8 56। এই সমান করার জন্যই আমি এটাকে করছি। ঠিক আছে, সমান করব। তাহলে আমরা সবার প্রথম অনুপাতটা লিখে নিই, h2b = 6:7। তো এখন আমি এটাকে 8 দিয়ে গুণ করব, 6 × 8 = 7 × 8। যখন আমরা কোনো অনুপাতের একটা পদের সাথে কোনো সংখ্যা যদি গুণ করি তাহলে সেই সংখ্যা দিয়ে অপর পদটাকেও গুণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু যে সংখ্যাটা গুণ করব সেটা কিন্তু শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা হতে হবে। শূন্য দিয়ে কখনোই অনুপাতের পদকে গুণ করা যায় না, এটা মনে রাখবে। তো এখানে কত হলো, 7 6 48 আর 7 8 56। আর একটা কথা, যখন আমরা অনুপাতের দুটো পদের সাথে কোনো সংখ্যা গুণ করছি, শূন্য ছাড়া কোনো সংখ্যা গুণ করছি, তখন সেই অনুপাতের মানের কিন্তু কোনো পার্থক্য হয় না, মানে মান একই থাকে। এটা 6:7, তোমরা যদি এইটাকে ছোট করো তাহলে মানে লঘিষ্ঠ করো বা ছোট করো তাহলে কিন্তু এখান থেকেও তোমরা 6:7ই পাবে। এই কারণে এখানে আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে এখানে 6:7 ইকুয়ালস টু দিতে হবে 6 × 8 = 7 × 8, তাহলে 40:56 পেলাম। এবার একইভাবে আমরা লিখব b/c, তাহলে সেটা কত, 8:7। এবার এখানে আমরা কত দিয়ে গুণ করবো, এখানে তো b এর মান হচ্ছে 7, তাহলে 7 দিয়ে গুণ করবো, তাহলে 8 × 7 = 7 × 7। তাহলে এখানে কত হচ্ছে, 7 8 56 আর এখানে হচ্ছে 7 7 49। এখন বন্ধুরা, এখানে আমরা যেটা লিখবো সবার প্রথমে h2b/c লিখবো। তো দেখো, এর মান যখন 48, অনুপাত মানে সবসময় তুলনামূলক মান, এর মান যখন 48 তখন b এর মান 56, আবার b এর মান যখন 56 তখন c এর মান 49। তো এইভাবে আমরা তুলনা তখনই করতে পারি যখন যে পদটা দুটো অনুপাতেই আছে সেই পদটাকে যখন আমরা সমান করে দেবো, যেমন এখানে দেখতে পাচ্ছি এখানেও 56 এখানে 56, তখনই কিন্তু আমরা এইভাবে তুলনা করতে পারি। প্রথমে কিন্তু তুলনা করতে পারছিলাম না, কেন, কারণ এর মান 6 হলে b এর মান 7, আবার এখানে দেখতে পাচ্ছি b এর মান 8, তাহলে c এর মান 7। তো এখানে যেহেতু b এর মান আলাদা তাই এখানে আমি a b c কে তুলনা করতে পারি না। তো যখন b সমান হবে তখনই তুলনা করা যাবে। তো এখন এখানে যদি প্রশ্নটায় h2c না চেয়ে যদি h2b/c চাওয়া হতো তাহলে কিন্তু আমরা এভাবে করতাম, তাহলে এটা হতো আমাদের উত্তর। কিন্তু চেয়েছে তো h2c, তাহলে এখান থেকে আমরা কি লিখে দেবো, h2c = 48:49। খুব সহজ ব্যাপার, তাহলে এটা হলো এই প্রশ্নের উত্তর। এবার আমরা করব পদ্ধতি 2। তো পদ্ধতি 2 এ দেখো আমরা কিভাবে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতটা একটা আলাদা অনুপাত, ঠিক আছে, পৃথক অনুপাত। তো এই কারণে আমরা এই অনুপাত থেকে ধরে নিচ্ছি এর মান হচ্ছে 6k, আর তাহলে b এর মান কত হবে, 7k। এটা হচ্ছে প্রকৃত মান। যখন এই পদের সাথে আমি k গুণ করে দেবো তখন এর প্রকৃত মান পাবো। আর অবশ্যই এই k মানটা কিন্তু 0 হবে না, কারণ আমি আগেই বললাম যখন কোনো সংখ্যা দিয়ে গুণ করবো সেটা যেন শূন্য না হয়।
তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি, আর এখানে অবশ্যই লিখে দেবো কে এর মানটা 0 নয়। একইভাবে আমরা এখানে বি আর বি এর মানটা ধরে নেবো 8m আর সি এর মানটা ধরে নেবো 7m। বি এর মান ধরে নেবো 8m আর সি এর মান ধরে নেবো 7m। এটা আমরা ধরে নিচ্ছি, আর এখানে অবশ্যই লিখে দেবো যে m এর মান 0 নয়। এখন বন্ধুরা বি এর মান 7k, আবার এখানে দেখতে পাচ্ছি বি এর মান 8m। তো যেহেতু এটা বি, তো তার মান তো আলাদা হতে পারে না, সুতরাং আমরা বলতেই পারি 7k আর 8m একই। তো অতএব আমরা এখানে বলতেই পারি যে 8m আর 7k এই দুটো হচ্ছে একই। তো এখান থেকে আমরা m এর মানটা বার করতেই পারি। m ইকুয়ালস টু কত হবে, 8টা যদি এইদিকে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7/8k। তাহলে m এর মান আমরা পেয়ে গেলাম। এখন বন্ধুরা কি করব, দেখো আমাদের বার করতে বলেছে a:c। এখানে যদি a:b:c ও বার করতে বলতো তাহলে কিন্তু আমরা এইভাবেই অঙ্কটা করতে পারতাম। তো আমি এখানে a:c এবার বার করব। তো দেখো এর মান কত, 6k, তাহলে 6k লেখো। c এর মান কত, c এর মান হচ্ছে 7m, তাহলে 7m লেখো। এবার বন্ধুরা আমরা কি করব, এখানে যে সম্পর্কটা বার করেছিলাম এই সম্পর্কটাকে এখানে ব্যবহার করব। তাহলে m এর জায়গায় কত লিখবো, m এর জায়গায় লিখবো 7k/8। 7k/8, দুদিকেই কি আছে, k কেটে গেল, তাহলে আসলো 6:7 = 49/8। এবার বন্ধুরা এখানে তোমরা আর একটা নতুন জিনিস শিখবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই অনুপাতটা কি ভগ্নাংশ আকারে আসলো। তো যখন কোনো অনুপাত ভগ্নাংশ আকারে থাকবে বা আসবে, তখন সেই অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসার উপায় হচ্ছে, তখন যে যে অনুপাত আছে সেই অনুপাতগুলো নিচের সংখ্যাগুলো দেখবে। এখানে নিচে আছে 1, এখানে নিচে আছে 8, তো 1 আর 8 এর লসাগু করবে। তো 1 আর 8 এর লসাগু কত হয়, 8 হয়। তখন আমরা কি করব, এই 8 দিয়ে সংখ্যাগুলোকে গুণ করে দেবো। তাহলে 6কেও 8 দিয়ে গুণ করবো, 1 থাকলে নিচে লেখার দরকার নেই, এটা বুঝে নিতে হবে নিচে 1 আছে, আর এটাকেও 8 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 8 আর 8 কেটে গেল, তাহলে এখানে কত হলো, 6 48 আর এখানে 49। তাহলে দেখো এখানেও আমরা উত্তর পেয়ে গেলাম 40:49। এবার বন্ধুরা আমরা তৃতীয় পদ্ধতি করব বা পদ্ধতি 3। তো এখানে আমরা অনুপাতটা প্রথমে লিখে নিই। a:b কত ছিল, a:b ছিল 6:7, তাই তো, হ্যাঁ 6:7, আর b:c ছিল 8:7। এখন বন্ধুরা আমরা এখানে কি করব, যেহেতু আমাদের এখানে a:c বার করতে দিয়েছে, তো এইটা বার করার সব থেকে সহজ উপায় হলো এই দুটো অনুপাতকে গুণ করে দেওয়া। এবং গুণ করব তখনই যখন এই দুটো অনুপাতের মধ্যে একটা সাধারণ পদ দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি উত্তর পদ হিসাবে b, আর এই অনুপাতে দেখতে পাচ্ছি পূর্ব পদ হিসাবে b। যদি এমনটা হয় তখন অনুপাত দুটোকে গুণ করে দিলেই আমরা a:c পেয়ে যাব। তো দেখো কত সহজ, a/b অনুপাতকে আমরা ভাগ আকারেও লিখতে পারি, ইন্টু b/c। তাহলে a/b এর অনুপাতটা কত ছিল, 6/7, ইন্টু b আর c এর অনুপাতটা কত ছিল, 8/7। এখন b আর এখানে b কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, a/c মানেই হচ্ছে a:c। তাহলে এখানে 6×8 = 48 আর 7×7 = 49, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম a:c = 48:49। তবে বন্ধুরা এই পদ্ধতিটা আমরা যখন প্রয়োগ করব আমাদের একটু ভালো করে নজর দিয়ে দেখতে হবে যে দুটো অনুপাতের মধ্যে কোনো সাধারণ পদ আছে নাকি। যদি থাকে তবেই কিন্তু করতে পারবো, তা নাহলে করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, যে অনুপাতটা আমাদের এখানে নির্ণয় করতে বলা হবে সেখানে কিন্তু দেখতে হবে যে প্রথম পদ আর শেষ পদ আছে কিনা। যেমন এই অনুপাতে প্রথম পদ হচ্ছে a আর এই অনুপাতে শেষ পদ হচ্ছে c, তাহলে এইটা কিন্তু থাকতে হবে, এইরকম মিল থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই পদ্ধতিটা করতে পারবে। এবার তোমাদের কোন পদ্ধতিটা ভালো লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। এবার বন্ধুরা দ্বিতীয় অঙ্ক 4-2, এখানে বলা হচ্ছে a:b 2:3, b:c 4:5, c:d 6:7 হলে a:b কত। তো বন্ধুরা আমরা এই অঙ্কটা 3 নম্বর পদ্ধতি, আগের যে অঙ্কটা করলাম 3 নম্বর পদ্ধতি, তো সেই 3 নম্বর পদ্ধতিতে করব। তার কারণ এখানে দেখতেই পাচ্ছ এখানে b হচ্ছে উত্তর পদ, পরের অনুপাতটা b হচ্ছে পূর্ব পদ, আবার এখানে c উত্তর পদ, এখানে দেখতে পাচ্ছি c হচ্ছে পূর্ব পদ। তো যদি এমনটা মিল থাকে
আর যদি অঙ্কে চাওয়া হয় প্রথম পদটার সাথে শেষ পদটার অনুপাত, তখন আমরা প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেবো। এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি ইকুয়ালস টু এ বাই বি এর মান কত 2/3 গুণ বি বাই সি অনুপাতটা কত 4/5 গুণ সি বাই ডি এর অনুপাত 6:7। তো এখানে দেখো বি আর বি কেটে গেল, সি আর সি কেটে গেল, তাহলে উপরে থাকলো এ, নিচে থাকলো ডি। আর এখানে দেখি, এখানে 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 দুগুণে 6, ঠিক আছে, আর কাটাকুটি হচ্ছে না, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এখানে 5 সাথে 35, অর্থাৎ আমরা পেয়ে গেলাম H/D ইকুয়ালস টু 16:35। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 4-3, যদি H/B 3:4 এবং B/C 2:3 হয় তাহলে H/B/C নির্ণয় করো। তো বন্ধুরা 4-1 নম্বর অঙ্কটা আমি 3টে পদ্ধতিতে করিয়েছি, তার মধ্যে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারি। তোমরা নিজেরা এই অঙ্কটা চেষ্টা করো, আর যদি না পারো তারপর তোমরা ভিডিওটা দেখতে পারো। তো দেখো আমি এখানে করছি। তো এখানে H/B, এখানে দেখতে পাচ্ছি বি এর তুলনামূলক মানটা হচ্ছে 4, আর এখানে বি এর তুলনামূলক মানটা হচ্ছে 2। তাহলে এই অনুপাতের প্রত্যেকটা পদের সাথে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, আর এই অনুপাতের প্রত্যেকটা পদকে আমরা কি করব 2 দিয়ে গুণ করব, তাই তো। এটাকে 4 দিয়ে গুণ করব আর এটাকে 2 দিয়ে, এই পদ দুটোকে 2 দিয়ে গুণ করব। তো এখন এটাকে করি। তো দেখো H/B কত দিয়েছে 3:4। এখন প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করব, 3 × 2 = 4 × 2, তাহলে কত হবে 3 দুগুণে 6 4 দুগুণে 8। এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব বি এর মানটা কিন্তু 8 বেরোবে, আর এখানে যখন আমরা 4 দিয়ে গুণ করব এখানে বি এর মানটা কত বেরোবে 8 বেরোবে। তাই এটাকে আমরা একই সংখ্যা দিয়ে, মানে এই বিটার মানটা সমান করার জন্য এরকম ভাবে গুণটা করলাম। আচ্ছা, এবার আমরা B/C লিখে নেব 2:3। তাহলে এখানে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে 2 × 4 = 3 × 4। তাহলে বন্ধুরা কত পেলাম 4 দুগুণে 8 আর 3 4 12। এখন আমরা বন্ধুরা লিখব H/B/C। তো এর মান যখন 6, বি এর মান তখন 8, আবার বি এর মান যখন 8, সি এর মান তখন 12। এটা হলো অনুপাত। কিন্তু বন্ধুরা এটাকে আরো ছোট করা যায়, তো লঘিষ্ঠতম আকারে আমাদের উত্তরটা সবসময় রাখতে হয়। তো এখানে 2 দিয়ে যদি কাটি, 2 × 3 = 6, 2 × 4 = 8, 2 × 6 = 12। তাহলে বন্ধুরা আমরা উত্তরটা পেয়ে গেলাম। H/B/C এর অনুপাতটা কত হলো 3:4:6। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। পরের অঙ্ক 4-4। আশা করছি তোমরা এই অঙ্কটা নিজেরাই করতে পারবে। এখানে ঠিক আগের মতো অঙ্কটা আমাদের করতে হবে। এখানে দেখতে পাচ্ছি y এর তুলনামূলক মান 3, আর এখানে y এর তুলনামূলক মান 4। তাহলে এই অনুপাতের প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করব, আর এই অনুপাতের প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করব। তাতে কি হবে, এখানে যখন 4 দিয়ে গুণ করবো তখন y এর মানটা আসবে 12, আর এখানে যখন 3 দিয়ে গুণ করবো তখন y এর মানটা আসবে 12। তাহলে y টা সমান হয়ে যাবে। এই সমানটা আমাদের কিন্তু করতেই হবে। তাহলে x/y = হলো 2:3। এখন যদি 4 দিয়ে গুণ করি তাহলে 2 × 4 = 3 × 4। তাহলে আমরা পাচ্ছি 4 দুগুণে 8 3 4 12। এবার আছে y/z 4:7। তাহলে এখানে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, 4 × 3 = 7 × 3। তাহলে 3 4 12 3 7 21। তাহলে এখন আমরা লিখব x/y/z। তাহলে কত হবে, x এর মান যখন 8, y এর মান তখন 12, আবার y এর মান যখন 12, z এর মান তখন 21। বন্ধুরা এখানে আর ছোট করা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা 5-এর দাগের অঙ্ক, প্রথম অঙ্ক,
x/y 3:4 হলে 3y - x = 2x + y কত হবে? বন্ধুরা এই অঙ্কটা আমি তোমাদের দুভাবে করে দেখাচ্ছি। তো প্রথম পদ্ধতি, আমাদের কি করতে হবে, এখানে x এর এবং x এর যে তুলনামূলক মান আর y এর যে তুলনামূলক মান প্রত্যেকটা পদের সাথে আমি কি করব, k গুণ করে নেব। তাহলে আমরা x এর প্রকৃত মান পেয়ে যাব। তাহলে x এর মান হবে, আমি ধরে নিচ্ছি 3k আর y এর মান ধরে নিচ্ছি 4k। তো এখানে ধরি x = 3k এবং y = 4k, যেখানে অবশ্যই k এর মানটা 0 হবে না। এখন আমরা x আর y এর মান পেয়ে গেলাম। তাহলে এখন যে অনুপাতটা আমাদের বার করতে দিয়েছে সেটা এখন আমরা লিখব। 3y - x = 2x + y। তো বন্ধুরা এখন আমরা যে যে মানগুলো জানি বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তো 3 × y, y এর মান কত? 4k। তো লিখব 4k মাইনাস x এর মান কত? 3k, ব্র্যাকেট দেব, is to 2 × x এর মান 3k প্লাস y এর মান 4k। এখন বন্ধুরা এখানে কত হচ্ছে? গুণ করলে আমরা পাবো 3 × 4 = 12, 12k মাইনাস 3k is to এখানে হচ্ছে 3 × 6 অর্থাৎ 6k প্লাস 4k। এবার 12টা k থেকে যদি আমরা 3টে k বাদ দিই তাহলে আমরা পাবো 9খানা k, আর এখানে 6টা k এর সাথে 4টে k যোগ করলে আমরা পাবো 10টা k, অর্থাৎ 9:10। দেখো কত সুন্দর, খুব সোজা অঙ্ক ছিল। এবার আমরা আরো একটা পদ্ধতিতে অঙ্কটা করব। দ্বিতীয় পদ্ধতি, দেখো এখানে x/y দিয়েছে, তো x/y কে তো আমরা এইভাবেও লিখতে পারি, x/y = 3/4, তাই তো? তো এই মানটাকে আমরা সরাসরি প্রয়োগ করব। কি করে দেখো, এখানে যে অনুপাতটা দিয়েছে সেটাকে আমরা এইভাবে অবশ্যই লিখতে পারি ভাগ আকারে। এখন বন্ধুরা আমরা জানি অনুপাতের দুটো পদের সাথেই, প্রথম পদ বা পূর্বপদ এবং উত্তর পদ উভয় পদের সাথে আমরা একই ধরনের সংখ্যাই আমরা গুণ করতে পারি বা ভাগ করতে পারি, আর অবশ্যই সেই সংখ্যাটা যেন শূন্য না হয়। তো এই পদের সাথে যদি আমি এই পদকে যদি আমি প্রত্যেকটা এই পদের এই যে আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সংখ্যাকে আমরা যদি y দিয়ে ভাগ করি তাহলে এখানকার প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু y দিয়ে ভাগ করতে হবে। তাই আমি কি করছি, সর্বপ্রথমে আমি এই উপরের পদটা অর্থাৎ পূর্ব পদকে y দিয়ে ভাগ করছি, এবং কেন করছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে কেন করছি। তাহলে এখানেও আমরা উত্তর পদকেও y দিয়ে আমাদের ভাগ করতে হবে। আচ্ছা, এবার ভাগটা করলাম। এবার আমরা জানি, আমরা এই নিয়মটা জানি নিশ্চয়ই যে a + b/c কে এইভাবে লেখা যায়, a/c + b/c। এখানে যদি মাইনাসও থাকে তাহলেও আমরা লিখতে পারবো a/c - b/c। তো সেই নিয়মটা যদি প্রয়োগ করি তাহলে এখানে কত হবে? 3y by y minus x by y, নিচে আসবে 2x by y plus y by y। এখন বন্ধুরা দেখো এখানে y আর y কেটে গেল, তাহলে কত থাকলো? 3 মাইনাস এখানে x by y ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু x by y প্লাস y কেটে গেল, 1 থাকলো। এখন বন্ধুরা আমাদের কি করতে হবে? x by y এর মানটা বসিয়ে দিতে হবে। তো 3 মাইনাস x by y এর মান কত? 3/4, তাহলে বসিয়ে দাও। আর এখানে x by y এর মান 3/4, তাহলে সেটাও বসিয়ে দাও, প্লাস 1। এবার বন্ধুরা এইগুলোকে তোমাদের আলাদা করে রাফে এটাকে করে নিতে হবে। কত হচ্ছে দেখো, লসাগু 4 হয়। এবার তোমরা নিশ্চয়ই জানো 4 এর সাথে 3 গুণ হবে, 3 × 4 = 12 মাইনাস 3 অর্থাৎ হলো 9/4। তাহলে উপরে আসলো 9/4, নিচে কত আসবে? এখানে 3 × 2 = 6 অর্থাৎ 6/4। তোমরা এখানে কাটাকুটিও করতে পারো, তবে কাটবে না, হ্যাঁ, এটা গুণ করে নাও উপরে। 3 × 2 = 6, 6/4 প্লাস 1। এখানে লসাগু 4 হচ্ছে, তাহলে 6 প্লাস 4 1 4 অর্থাৎ 10/4, 10/4। তাহলে এখানে হলো 10/4। এবার 4 আর 4 কেটে গেল, তাহলে কত হলো? 9/10 অর্থাৎ 9:10। দেখো কত সহজ। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবেও করতে পারি। ঠিক আছে, কোন পদ্ধতিটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো।
বন্ধুরা পরের অঙ্ক 5/2। এই অঙ্কটা ঠিক আগের মতোই, এখানে শুধু আমাদের এইটার মান বার করতে হবে না, এটার মান আমাদের দেখাতে হবে 7:7। তো বন্ধুরা দেখাতে গেলে আমাদের তো মানটা বার করতেই হবে, তার কারণ আমাদের এখানে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, অর্থাৎ এই দুটো রাশির অনুপাত 7:5। তো আমরা কি করব, এই দুটো রাশির অনুপাত বার করব, আর সেটা যেন 7:5 তোমাদের বেরোয়। এটা তোমাদের যদি বেরিয়ে থাকে তাহলেই তোমরা তখনই লিখবে প্রমাণিত, আর যদি না বেরোয় তার মানে বুঝে নেবে তোমরা কোথাও কোথাও ভুল করেছো। ঠিক আছে, তো এটাকে আমরা আগের অঙ্কটা যে প্রথম পদ্ধতি, যে পদ্ধতিতে করেছিলাম একদম প্রথম পদ্ধতিটা, সেই পদ্ধতিতে এটা আমরা করব। তো এখানে আমরা ধরে নিচ্ছি a ইকুয়ালস টু 8k এবং b ইকুয়ালস টু ধরে নিচ্ছি 7k, আর অবশ্যই এটা লিখবে যে k এর মান 0 নয়। তো এখন বন্ধুরা আমরা এই রাশিটার মানটা বার করব। 7a minus 3b is to 11a minus 9b। তো এখন যে যে মানগুলো আমরা জানি বসিয়ে দিই। 7 ইন্টু এর মান হচ্ছে 8k, বসিয়ে দিলাম। মাইনাস 3 ইন্টু বি এর মান হচ্ছে 7k, বসিয়ে দাও। ইস টু 11 ইন্টু এর মান 8k মাইনাস 9 ইন্টু বি অর্থাৎ 7k। এবার এখানে গুণ করো, 7 8 56, 56k মাইনাস 3 7 21, 21k ইস টু 8 11 88, 88k মাইনাস 7 9 63, 63k। তাহলে এখন বিয়োগ করো, 56k থেকে 51টাকে যদি বাদ দিই তাহলে এখানে কত হবে 5 আর এখানে 3, 35k। আর এখানে আসবে, এটা মাইনাস করো 3 দিয়ে, কত হচ্ছে এখানে 3 দিয়ে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 2 অর্থাৎ 25k। কে কে কেটে গেল, তাহলে হলো 35 ইস টু 25। আবার তুমি যদি 5 দিয়ে কাটো, 5 7 35, 5 5 25 অর্থাৎ 7:5 এই প্রশ্নের উত্তর। মানে উত্তর মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম যেটা 7:5 হলো এবং 7:5 আমাদের এখানে আনতে হবে। তো এখানে লিখে দেবো প্রমাণিত। বন্ধুরা পরের অঙ্ক 5/3। অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। দেখো এখানে আমি কিভাবে করব। সবার প্রথমে এখানে পি এর মানটা ধরে নেবো 5k, কিউ এর মানটা ধরে নেবো 7k। ধরার পরে এই যে সমীকরণটা দিয়েছে না, এই সমীকরণটাতে পি এর জায়গায় যে মানটা এখান থেকে আমরা পাচ্ছি 5k এটা বসিয়ে দেবো, আর কিউ এর মানটা 7k এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে সমাধান করে এখান থেকে আমরা কে এর মানটা বার করে নেবো। কে এর মানটা বেরিয়ে যাওয়ার পর এখানে পি এর মান যেটা আমরা জানি 5k সেটা বসিয়ে দেবো, কিউ এর মানটা 7k সেটা বসিয়ে দিয়ে এখানে আমরা যোগ করব। যোগ করে যে মানটা পাবো সেখানে কে এর যে মানটা এখান থেকে পাচ্ছি সেই মানটা এখানে বসিয়ে দিলেই আমরা এটার মান পেয়ে যাবো। দেখো কত সহজ অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই। দেখো খুবই সহজ একটা অঙ্ক। তাহলে এখানে সর্বপ্রথমে ধরি p ইকুয়ালস টু 5k এবং q ইকুয়ালস টু 7k, কে 0 নয়। এখন p মাইনাস কিউ ইকুয়ালস টু -4। তো বন্ধুরা এখানে p এর মানটা বসিয়ে দাও। p এর মান 5k, তোমরা এরকম ভাবে অ্যারো চিহ্ন দিতে পারো অথবা বা দিয়ে লিখবে, হ্যাঁ বা দিয়ে করবে। তো 5k মাইনাস q এর মান হচ্ছে 7k ইকুয়ালস টু -4। তো বন্ধুরা 5k থেকে 7k বাদ দিলে অবশ্যই একটা মাইনাস চিহ্ন আসবে, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে যখনই বাদ দেওয়া হয় তখনই একটা মাইনাস চিহ্ন চলে আসে। তো মাইনাস দেবো, এবার প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করবো। 7টাকে থেকে 5টাকে বাদ দিলে হয় 2 খানা কি ইকুয়ালস টু -4। তো মাইনাস মাইনাস ভেবে নাও কেটে গেল, আর এখানে 2 দিয়ে 4 কেটে যাচ্ছে 2, অর্থাৎ আমরা পাচ্ছি কে এর মান 2, কে এর মান 2। এখন আমরা যে মানটা আমাদের বার করতে হবে সেটা লিখবো 3p প্লাস 4q। তো বন্ধুরা 3 ইন্টু p এর মান কত, p এর মান ছিল 5k, বসিয়ে দাও, প্লাস 4, q এর মান ছিল 7k, বসিয়ে দাও। তো এখানে হলো 3 5 15k আর এখানে 4 7 28k। এবার যোগ করো, তাহলে 15টাকে আর 28টাকে যোগ করলে কত হবে, 20 আর 10 30, 30 40 43 অর্থাৎ 43k। এবার k এর মানটা কত, k এর মানটা হচ্ছে 2, অর্থাৎ 43 এর দ্বিগুণ কত হবে 86। এখানে লিখে দেবে যেহেতু k ইকুয়ালস টু 2। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কত 86।
বন্ধুরা 6 দাগের প্রথম অঙ্ক 5x - 3y is to 2x plus 4y equals to 11 is to 12 হলে x is to y নির্ণয় করুন। এই অঙ্কটা তোমাদের ঠিক 5 দাগের 1 নম্বর অঙ্কের মতো। দেখো 5 নম্বর অঙ্কে এরকম দিয়ে দিচ্ছে x is to y দিয়ে দিয়েছে আর এখানে এটার মান বার করতে দিয়েছে। তো আমরা এবার 6 দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছি ঠিক অনেকটা একই রকম কিন্তু একটু উল্টোটা, তাই না? যে এই দুটো রাশির অনুপাত দিয়ে দিয়েছে আর সেখান থেকে x is to y বার করতে হয়েছে, মানে অনেকটা একই কিন্তু উল্টো। দেখো এই অঙ্কটা আমি তোমাদের দুভাবে করে দেখাচ্ছি। তো পদ্ধতি 1, তো যেটা আমাদের দিয়ে দিয়েছে সেটাকে লিখবো 5x - 3y ডিভাইডেড বাই 2x plus 4y equals to 11/12। এবার x is to y এর অর্থ হলো x by y, তাই তো? তার মানে আমাদের x by y বার করতে হবে। তো এখন বন্ধুরা আমরা কি করব, এখানে কোনাকুনি গুণ করে দেবো। এখানে সবসময় আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণের বাঁদিকে কিছু আছে, ডান দিকে কিছু আছে। তো ডান দিকে যে সংখ্যাটা নিচে আছে আর বাঁদিকে যে সংখ্যাটা উপরে আছে তাদের মধ্যে গুণ হবে। একইভাবে ডান দিকে যেটা উপরে আছে আর বাঁদিকে যেটা নিচে আছে তাদের মধ্যে গুণ হবে। এই গুণটাকে আমরা বলি বজ্র গুণন বা আড়াআড়ি গুণ। তো আমরা এই আড়াআড়ি গুণটা করব এবং সবসময় দেখবে গুণটা আমরা সেই সংখ্যাটার সাথেই প্রথম করব যেদিকে বড় সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে 12-র সাথে 5 গুণ করলে 5 × 60 হয় আর এখানে 11-র সাথে 2 গুণ করলে হয় 22। তো 60টা বেশি হচ্ছে, ওই জন্য 12-র সাথে আগে গুণটা করব, ঠিক আছে? তো 12-র সাথে আমরা গুণটা করব। আপাতত গুণের আকারে এটাকে লিখছি, তোমরা কিন্তু সরাসরি গুণটা করেও দিতে পারো। আর 11-র সাথে 2x plus 4y গুণ হবে। এবার বন্ধুরা গুণটা করো, 5 বারং কত হবে 60x, বা 12-র সাথে 3y গুণ করব, 3 বারং 36y ইকুয়ালস টু এখানে গুণ করব 11 দুগুণে 22x প্লাস 4 11 44 44y। এবার বন্ধুরা আমি কি করব, x এর মানগুলোকে সমীকরণের একদিকে রাখবো, y এর মানগুলোকে সমীকরণের আরেক দিকে রাখবো। তাহলে 60x এইদিকে আছে, এইদিকে থাক, এই 22xটাকে এইদিকে নিয়ে চলে আসছি ইকুয়ালস টু 44y ওইদিকে আছে, ওইদিকে থাক, 36yটা ওপাশে নিয়ে চলে যাচ্ছি, তাই প্লাস হয়ে যাবে। এখন 60টা x থেকে 22টা x বাদ দিলে আমাদের হবে 38টা x, আর ডান দিকে দেখতে পাচ্ছি 44টা y আর 36টা y, যোগ করলে কত হবে 80, 80y। এবার বন্ধুরা এখানে দেখো x বাই y তো বার করতে হবে, তাই এখানে আমি কি করছি, yটাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে নিচে আসবে সমান সমান 80টা এইদিকে আছে, এইদিকে আগে লিখতে হবে, যে সংখ্যাটা ডান দিকে থাকবে তাকে আগে লিখতে হয়, তারপর 38টাকে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ এটা ভাগ হয়ে যাবে। তাহলে বন্ধুরা কি পাচ্ছি, কাটাকুটি করো, 2 দিয়ে যদি কাটি 40, 2 দিয়ে কাটলে 19, অর্থাৎ আমরা পেয়ে গেলাম x is to y equals to 40 is to 19। তাহলে এটা হলো উত্তর। এবার দ্বিতীয় পদ্ধতি, পদ্ধতি 2। তো এখানে আমরা সবার প্রথমে যেটা দিয়েছে সেটাকে লিখে নিই। আমরা কি করব, এই অনুপাতের উপরের পদের প্রত্যেকটার সাথে আমরা প্রত্যেকটা পদকে y দিয়ে ভাগ করব। তাহলে নিচে y দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি তাহলে পাবো 5 × x by y minus 3 × y by y। প্রত্যেকটা পদকে y দিয়ে ভাগ করলাম, তাহলে নিচেও ভাগ করতে হবে। এটাই হচ্ছে কিন্তু অনুপাতের নিয়ম, অনুপাতে উপরে যা করি নিচেও আমাদের তাই করতে হবে। তাহলে 2 × x by y plus 4 × y by y equals to 11/12। এখন বন্ধুরা এই y আর y কেটে দাও, আর x by y কে তুমি ধরে নাও p, হ্যাঁ, তাহলে সহজ হয়ে যায়, তাই না? জিনিসটাকে ধরতে সহজ হয়। এটা 5p হলো -3 আর এখানে হলো 2p প্লাস 4, অর্থাৎ আমাদের কি বার করতে হবে, x by y অর্থাৎ p বার করতে হবে। তো এখানে আমি লিখে নিই, ধরি p equals to x by y। তো বন্ধুরা এখন আমাদের এখানে কোনাকুনি গুণ করতে হবে, এই গুণটাকে এই দিকের গুণটাকে আগে করব। তো 5 বারং 60, 60p মাইনাস 3 বারং 36 ইকুয়ালস টু 11 দুগুণে 22, 22p প্লাস 4 11 44। এবার যেহেতু p এর মান বার করতে হবে তাহলে p এর রাশিগুলোকে এক ধারে রাখতে হবে।
36টা পাশে নিয়ে চলে আসছি, তাহলে 44 প্লাস 36 যোগ করলে হয় 80। তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি এখানে 60টা পি থেকে 22টা পি বাদ দিলে 38টা পি ইকুয়ালস টু 80। এবার কাটাকুটি করো, 19 দুগুণে 38, 40 দুগুণে 80, অর্থাৎ পি ইকুয়ালস টু আসলো 40/19। এবার বন্ধুরা পি মানেই তো এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 40/19। এর অর্থ হলো এক্স ইস টু ওয়াই 40:19। পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। বন্ধুরা পরের অঙ্ক, এই অঙ্কটা ঠিক আগের মতো অঙ্ক, তোমরা যে কোনো একটা পদ্ধতিতেই করতে পারো। তো আমি এখানে তোমাদের আগের অঙ্কটা যে প্রথম পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতেই অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদের। 3a plus 7b by 5a minus 3b equals to 5/3। এবার যেমনটা আমি তোমাদের বলেছিলাম আমরা কোনাকুনি গুণ করব, কিন্তু সেই দিকটাকে আগে গুণ করব যেই দিকে আমি বেশি পাবো, বড় সংখ্যা পাবো। তো এখানে 5 5 25a হয়, আর এখানে 3 5 3 3 9a হয়, তাহলে এই গুণটাকে আগে করব, ঠিক আছে। তাহলে 5 এর সাথে 5 গুণ করলে কত হবে 25, 25a মাইনাস 5 এর সাথে 3 3 5 15, 15b ইকুয়ালস টু, এইদিকে গুণ করব 3 3 9 9a প্লাস 3 সাথে 21 21b। এবার যে তোমাকে এইচ টু বি অর্থাৎ এ বাই বি এর মান বার করতে হবে, তাই এ রাশিগুলোকে এক ধারে রাখবো। 25a মাইনাস 9a ইকুয়ালস টু, ডান দিকে যে সংখ্যাটা থাকে তাকে আগে লিখবে সবসময়, তারপর এটা ওইদিকে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 15b। তো 25টা এ থেকে 9টা এ বাদ দিলে হবে 16খানা এ, আর এখানে 21টা বির সাথে 15টা বি যোগ করলে হবে 36বি। তো এখানে তোমরা এখানে কাটাকুটি করতে পারো, অথবা আর একটা স্টেপ করে তারপর কাটাকুটি করতে পারো। এ বাই বি, বিটাকে এইদিকে নিয়ে আসছি তাহলে নিচে যাবে, 36 আছে ডান দিকে তাই আগে লিখতে হবে, তারপর 16 যাচ্ছে তাই নিচে চলে যাবে। এবার কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 9 36, 4 4 16, অর্থাৎ আমরা পেয়ে গেলাম এইচ টু বি ইকুয়ালস টু 9:4। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা 7এর দাগের প্রথম অঙ্ক দেখো, এই অঙ্কটা তোমাদের 5এর দাগ এবং 6এর দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে মিলিয়ে বানানো হয়েছে। তো এটার অর্থ হচ্ছে আমরা সবার প্রথমে কি করব, এই সম্পর্কটা থেকে এক্স আর ওয়াই এর অনুপাত বার করব। ধরে নাও এক্স আর ওয়াই এর মান বেরোলো 5:7, এরকম একটা ধরে নাও মান বেরোলো। তারপর এখান থেকে আমরা ধরে নেবো এক্স এর মান 5k আর ওয়াই এর মান 7k, এরকম ধরে নিয়ে তারপর এটা আমাদের দেখাতে বলেছে, অর্থাৎ প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের এই রাশিটার মান বার করতে হবে। তো এখানে কি করে বার করব, এক্স এর জায়গায় 5k বসিয়ে দেবো, ওয়াই এর জায়গায় 7k বসিয়ে দেবো, এখানেও তাই বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করবো আর অনুপাতের লঘিষ্ঠতম মান বার করবো, দেখবো এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তো খুব সহজ। তো এখন এটাকে আমরা করি। তাহলে সর্বপ্রথম এখান থেকে আমরা x ইস টু y বার করব। তো সেটা বার করা খুব সহজ, আমরা এখানে কোনাকুনি গুণ করব। প্রথম অঙ্কটা লিখে নিই, 5x মাইনাস 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 3x প্লাস 4y ইকুয়ালস টু 7/11। তাহলে আমরা কোনাকুনি গুণ করি এবং গুণের সময় সবসময় বড় সংখ্যাটাকে আগে দেখব। এখানে হয় 77 আর এখানে হয় 3 সাথে 21, তাহলে 11 দিয়ে গুণটাকে আগে করব। তো 11 সাথে 7x গুণ করব, 7 11 77x মাইনাস 11 সাথে 5y গুণ করব, অর্থাৎ 55y ইকুয়ালস টু 3 সাথে 21 21x প্লাস 4 সাথে 28 28y। এবার x গুলোকে বাঁদিকে রাখবো, 77x আর 21x এইদিকে আসছে তাই মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু 28y আর 55y ওদিকে যাচ্ছে তাই প্লাস 55y। তো এখন বন্ধুরা এখানে 77টা x থেকে 21টা x বাদ দেবো, তাহলে কত হবে, 1 এর দিকে 7 6 আর 2 এখানে 7 মানে 5 56x ইকুয়ালস টু, এখানে যোগ করতে হবে 55টা y এর সাথে 28টা y যোগ করলে তাহলে 8 আর 5 এর 13, হাতে থাকে 1, 5 আর 2 7 আর 1 8, 83y। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x বাই y ইকুয়ালস টু 83/56। ঠিক আছে, 56টা নিচে আসছে। এবার আমরা এখান থেকে ধরে নেব যে ধরি
x ইকুয়ালস টু 83k এবং y ইকুয়ালস টু 56k, এটা আমরা ধরে নিলাম। আর অবশ্যই এখানে লিখে দেবো k এর মানটা 0 নয়। এখন বন্ধুরা এই যে মানগুলো আমরা পেয়ে গেলাম, এখন আমরা এই রাশিটার মান বার করবো। এটাকে ধরে নাও বাম পক্ষ, এটাকে ধরে নাও বাম পক্ষ, আমাদের দেখাতে বলেছে। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষের মানটা ডান পক্ষের সমান আসতে হবে। তো এখন আমরা বাম পক্ষটাকে লিখবো, লিখে x এবং y এর মানটা বসিয়ে দেবো। তো বাম পক্ষ হচ্ছে 3x minus 2y is to 3x plus 4y। এখন বন্ধুরা খুব সহজ ব্যাপার, খুবই সহজ অঙ্ক। এবার মানটা বসিয়ে দাও। 3 ইন্টু x এর মান কত ছিল? x এর মান হলো 83k, তাহলে বসিয়ে দাও 83k মাইনাস 2 ইন্টু y এর মান হচ্ছে 56k is to 3 ইন্টু 83k, এরপর প্লাস 4 ইন্টু 56k। তো এখন এখানে গুণ করো, 3 3 9, 3 8 24, অর্থাৎ 249k মাইনাস 56 দুগুণে কত হবে? 112, 112k is to 3 3k, এখানে একই জিনিস আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, তার মানে 249 আসবে, 249k প্লাস 4 56 মানে 56কে 4 দিয়ে গুণ করো, অর্থাৎ 112 দ্বিগুণ মানে 224। এখন 249 থেকে 112 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 2 এদিকে 9 মানে 7, 1 আর এদিকে 4 মানে হবে 3, আর এখানে 1 আর 2 মানে 1 বিয়োগ করলে 1, 137k ইকুয়ালস, এখানে যোগ করতে হবে, 4 আর 9 যোগ করো, তাহলে এখানে 13, হাতে 1 থাকে, 4 আর 2 6, আর 1 7, আর এখানে 2 2 4, অর্থাৎ 473k। এবার কে কে কেটে গেল, তাহলে হলো 137 is to 473। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম, এই মানটাই আমাদের দেখাতে হবে। সুতরাং এখানে আমরা লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজ অঙ্ক ছিল। বন্ধুরা পরের অঙ্ক ঠিক আগের মতো অঙ্ক, এটা তোমরা নিজেরাই করতে পারবে। ভিডিওটা এখানে পজ করে দাও, পজ করে নিজেরাই অঙ্কটা করার চেষ্টা করো। তারপর যদি না পারো তারপর তোমরা ভিডিওটাকে অন করে দেখে নিতে পারো। তো দেখো এখানে ঠিক আগের মতোই করবো আমরা, এখান থেকে এক্স আর ওয়াই এর অনুপাতটা বার করবো, তারপর সেখান থেকে এক্স এবং ওয়াই এর মানটাকে ধরে নিয়ে এখানে বসিয়ে দেবো। তো সর্বপ্রথমে লিখি 10x plus 3y divided by 5x plus 2y equals to 9/5। এবার আমরা কোনাকুনি গুণ করব, তার আগে দেখে নেব এখানে কত হচ্ছে, 5 × 45 আর এখানে 5 × 10 = 50, তাহলে এই দিকটাকে আগে গুণ করব 5 এর সাথে। তো 5 × 10 = 50x প্লাস 3 × 5 = 15y equals to 5 × 9 = 45x প্লাস 9 × 2 = 18y। এবার x গুলোকে বাঁদিকে রাখবো, 50x এদিকে আছে, 45টা এদিকে আসছে, 45x equals to 18y মাইনাস এদিকে আসছে 15y। তো 50টা x থেকে 45টা x বাদ দিলে হবে 5টা x, আর 18টা y থেকে 15টা y বাদ দিলে হবে 3y। তো x টাকে এইদিকে রেখে y টাকে এইদিকে নিয়ে আসছি, তাই নিচে আসবে, আর 3টাকে এইদিকে রেখে 5টা এইদিকে নিয়ে আসছি, তাই নিচে আসবে। এখন আমরা এটাকে ধরে নেব x equals to 3k আর y equals to 5k, এটাকে আমরা ধরে নিচ্ছি এবং অবশ্যই লিখবো k এর মানটা 0 নয়। এখন বন্ধুরা এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো বাম পক্ষ 2x plus y is to x plus 2y। এখন মানটা বসিয়ে দাও, 2 ইন্টু x এর মান হচ্ছে 3k প্লাস y এর মান হচ্ছে 5k is to x এর মান 3k প্লাস 2 ইন্টু y এর মান 5k। তো এখানে গুণ করো, 3 2 6, 6k প্লাস 5k is to 3k প্লাস 5 2 10, 10k। তাহলে এখানে আসলো 6টাকে আর 5টাকে যোগ করলে 11,
6 5 যোগ করলে 11, 11টাকে ইস্টু 10-এর সাথে 3 যোগ করলে হবে 13টাকে। তাহলে কে কে কেটে গেল, তাহলে কত আসলো 11:13। দেখো মিলে গেল, তাই না? সমান সমান ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজ অঙ্ক, এগুলো একদম সহজ অঙ্ক, তোমরা দুবার তিনবার করে প্র্যাকটিস করলেই খুব অনায়াসে অঙ্কগুলো করে আসতে পারবে। বন্ধুরা পরের অঙ্ক 8-এর দাগের 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। দেখো অঙ্কটা অত্যন্ত সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। দেখো এখানে বলা হচ্ছে 2:5 এই অনুপাতের উভয় পদের সাথে মানে দুটো পদের সাথে, তো আমি ধরে নিচ্ছি এই দুটো পদের সাথেই আমাকে x যোগ করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে ধরি 2:5 অনুপাতের উভয় পদের সাথে x যোগ করতে হবে। অতএব নতুন পদগুলির অনুপাত হবে 2 plus x is to 5 plus x। তাহলে এই পদটার সাথেও x যোগ করলাম, এই পদটার সাথেও x যোগ করলাম, তারপর অনুপাত করলে কত পাবো 2 plus x is to 5 plus x। এখন বন্ধুরা এই অনুপাতটাই হচ্ছে 6:11, তার আমরা লিখতেই পারি অতএব প্রশ্নানুসারে 2 plus x divided by 5 plus x equals to 6/11। এবার তোমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে, এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে, তাই তো x এর মানটা, তো এখন আমাদের গুণ করতে হবে। তো এখানে 11 দ্বিগুণ করলে 11x পাবো, আর এখানে 6 দ্বিগুণ করলে 6x পাবো, তাহলে এই দিকটাকে আগে গুণ করি। তাহলে 11 দুগুণে 22 প্লাস 11-এর সাথে x গুণ করলে 11x ইকুয়ালস টু 6 এর সাথে 5 গুণ করবো 5 6 30 প্লাস 6 এর সাথে x গুণ করলে 6x। এবার যেহেতু x এর মান বার করতে হবে তাই x এর রাশিগুলোকে বাঁ দিকে রাখবো। 11x বাঁ দিকে আছে, এটা এদিকে আসছে, মাইনাস হয়ে যাবে। 30টা ডান দিকে আছে, তাকে আগে লিখতে হবে, তারপর 22 যাচ্ছে, তাই -22। তো এখন বন্ধুরা এখানে একটু যোগ বিয়োগ করতে হবে। 11x থেকে 6x বাদ দিলে 5খানা x, আর এখানে 30 থেকে 22 বাদ দিলে 8, অর্থাৎ x এর মান আমরা পেয়ে যাচ্ছি 8/5। 5টা এদিকে আসলে ভাগ হয়ে যাবে, কারণ 5টা x এর সাথে গুণ আকারে আছে। তো সুতরাং আমরা পেয়ে গেলাম নির্ণয় সংখ্যাটা কত 8/5। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ অঙ্ক ছিল, অত্যন্ত সহজ একটি অঙ্ক। বন্ধুরা পরের অঙ্ক 8-এর দাগের 2 বলা হচ্ছে a:b বৈষম্যানুপাতের। বৈষম্যানুপাত মানে যে অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ পৃথক হয়, আলাদা হয়। যেমন 2:3 এটা একটা বৈষম্যানুপাত, 5:4 বৈষম্যানুপাত, 6:3 বৈষম্যানুপাত, এগুলো সবই বৈষম্যানুপাত। তো a:b এই বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে, পদগুলো থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে। ঠিক আগের মতো, আগের অঙ্কটাতে যোগ বলা হয়েছিল, এই অঙ্কটাতে বিয়োগ। আমরা ধরে নেব যে x বিয়োগ করতে হবে। তো ধরি a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে। অতএব নতুন পদগুলির অনুপাত হবে, a থেকে x যদি বাদ দিই তাহলে a - x হবে, ইজ টু b থেকে যদি x বাদ দিই তাহলে হবে b - x। এখন বন্ধুরা এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতটাই তো m:n, সুতরাং এই অনুপাতটার সাথে সমান সমান করে দেবো m:n। তাহলে লিখবো প্রশ্নানুসারে, ঠিক আগের অঙ্কের মতো প্রশ্নানুসারে লিখবো a - x ডিভাইডেড বাই b - x ইকুয়ালস টু m/n। এখন বন্ধুরা এখানে যেহেতু কোনো নাম্বার নেই, a b mn দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে তোমরা যে কোনো কোনাকুনি গুণটাকে আগে করতে পারো। এটা তো বুঝতে পারছো না যে m বড় না n বড়, এটা আমরা জানি না, তো আমরা যে কোনো একদিকে গুণটা আগে করতে পারি। ঠিক আছে, তো আমি এই m এর সাথে গুণটাকে আগে করছি। m এর সাথে b কে গুণ করলে কত হবে mb, মাইনাস m এর সাথে x কে গুণ করলে হবে mx ইকুয়ালস টু n এর সাথে a কে গুণ করলে হবে na, আর n এর সাথে x কে গুণ করলে হবে nx, আর এখানে মাইনাস আছে বলে মাইনাস চিহ্ন। এবার বন্ধুরা যেহেতু আমি x এর মান বার করছি তাই x এর মানগুলোকে একই দিকে রাখবো, মানে x এর রাশিগুলোকে একই দিকে রাখবো। তাই এই nx টাকে এদিকে নিয়ে যাচ্ছি, এটা মাইনাস আছে তাই এটা প্লাস হয়ে যাবে, ওই জন্য এটাকে আগে লিখবো।
তোমরা এটাকেও আগে লিখতে পারো, অসুবিধা নেই। তো nx তারপর লিখবো mx ইকুয়ালস টু এদিকে এন এ আছে, এন এ লিখলাম, আর তারপরে mb ওইদিকে যাচ্ছে। এবার আমাদের কি করতে হবে, এক্সটাকে কমন নিতে হবে। এক্সটা যদি কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে n, আর এখান থেকে পড়ে থাকবে m ইকুয়ালস টু na মাইনাস m। তো বন্ধুরা এখন যেহেতু আমরা x এর মান বার করছি, তাহলে এক্সটাকে এইদিকে রেখে n মাইনাস এমটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে কি হবে, নিচে চলে যাবে n মাইনাস এমটা, তাহলে উপরে থাকবে na মাইনাস mb, আর নিচে হবে n মাইনাস m। বন্ধুরা এই রাশিটাকে আমরা কিন্তু একটু ঘুরিয়েও লিখতে পারি। ধরে নাও আমি এখান থেকে উপর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তো মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, এমবিটা মাইনাস ছিল ওটা হয়ে যাবে প্লাস, আর এন এটা প্লাস ছিল ওটা হয়ে যাবে মাইনাস, আর নিচ থেকেও মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এম মাইনাস এম। এবার মাইনাস মাইনাস যদি কেটে দিই তাহলে আমরা পাবো এমবি মাইনাস এন এ ডিভাইডেড বাই এম মাইনাস এ। তো তোমরা অঙ্কের উত্তরটা এইভাবেও রাখতে পারো এতটা, অথবা এইটাও রাখতে পারো, যে কোনো একটা রাখলেই হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা পরের অঙ্ক 8 থেকে 3 প্রশ্ন বলা হচ্ছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ, অর্থাৎ 4 এর সাথে যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে মানে দ্বিতীয় পদটা থেকে বিয়োগ করতে হবে। তো 4 এর সাথে x যোগ করলে হবে 4 প্লাস x, 7 থেকে x বাদ দিলে হবে 7 মাইনাস x। এই যে অনুপাতটা পেলাম, নতুন অনুপাতটা, এই অনুপাতটা সমান হবে এই দুটো অনুপাতের কি, যৌগিক অনুপাতের সাথে, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, এবং সেটা আমরা বার করা জানি। এটা যৌগিক অনুপাত কি হবে, 2 × 5, অর্থাৎ প্রথম পদগুলো বা পূর্ব পদগুলোকে গুণ করতে হবে অনুপাত দিয়ে, উত্তর পদগুলোকে গুণ করতে হবে, অর্থাৎ 3 × 4 হবে। তাহলে এই দুটো অনুপাত পরস্পর সমান, এবং এই দুটো অনুপাত যে আমরা সমান লিখলাম, এখান থেকে আমরা সমাধান করে x এর মান খুব সহজেই বার করতে পারি, তাই তো? তাহলে সেটাই করবো। তাহলে এখানে আমরা ধরি নির্ণেয় সংখ্যাটি হলো x, সংখ্যাটি হলো x। অতএব নতুন পদগুলির অনুপাত হবে তাহলে পূর্ব পদের সাথে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ 4 প্লাস x অনুপাত দিয়ে উত্তর পদ থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 মাইনাস x। এখানে 7 মাইনাস x লিখতে হবে, x মাইনাস 7 লিখলে হবে না, কারণ উত্তর পদ থেকে বলেছে। তাহলে উত্তর পদ তার লিখবো, তারপর মাইনাস দিয়ে x লিখবো। এখন এই অনুপাতটাই এই দুটো অনুপাতের মিশ্র অনুপাতের সাথে সমান হবে, তাই আগে আমরা এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বার করব। তাহলে লিখবো 2:3 ও 5:4 এর মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে সেটা কত হবে, 2 × 5, পূর্ব পদগুলোকে গুণ করব, অনুপাত দিয়ে উত্তর পদগুলোকে গুণ করবো, অর্থাৎ 3 × 4। তাহলে কত হলো, 5 × 10 3 × 4 12। এবার 2 দিয়ে কাটো, 5 × 10 6 × 12, অর্থাৎ 5:6। এখন প্রশ্ন অনুসারে এই যে নতুন অনুপাতটা পেয়েছিলাম, এই অনুপাতটা এই দুটো অনুপাতের মিশ্র অনুপাতের সমান, অর্থাৎ 5:6 এর সাথে সমান হবে। তাহলে এখন আমরা এই দুটো অনুপাতকে সমান করে দেবো। তাহলে প্রশ্ন অনুসারে 4 প্লাস x ডিভাইডেড বাই 7 মাইনাস x ইকুয়ালস টু 5/6। এখন বন্ধুরা আমরা 6 এর সাথে গুণটাকে আগে করে দিই, তাহলে 4 × 6 = 24 প্লাস 6x ইকুয়ালস টু 5 × 7 = 35 মাইনাস 5x। এবার x এর রাশিগুলোকে এক ধারে রাখি, 6x প্লাস 5x ইকুয়ালস টু 35 মাইনাস 24। এখন বন্ধুরা এটা বিয়োগ করে দাও, যোগ করে দাও, হয়ে যাবে 6 আর 5 যোগ করলে 11টা x, আর এখানে 35 থেকে 24 বাদ দিচ্ছি, তার মানে 6 আর 5 11। এখন বন্ধুরা দুদিকের 11 কেটে দাও, তাহলে এইদিকে তো 1 থাকলো, সুতরাং x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম
1। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, এটাই আমাদের উত্তর। দেখো, খুবই সহজ অঙ্ক ছিল, অত্যন্ত সহজ অঙ্ক। তোমরা 3 বার 4 বার করে প্র্যাকটিস করবে, অঙ্কটা তোমরা নিজেরা অনায়াসেই করতে পারবে।